আমি অপর্ণা। আমি আসাম থেকে এসেছি বিয়ে করে ত্রিপুরার আগরতলায়। আমার স্বামী বিমল বাড়ির একমাত্র ছেলে। আমার বয়স ২৬। বিমলের বয়স ছিল ৩৮। আমাদের বিয়ে হয়েছিল মাত্র ৬ মাস হল। তারপর বিমল হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেল। বিমলের বাবা শঙ্কর আগরতলার একজন প্রভাবশালী ব্যবসায়ী। তার বয়স ৬০। তার অনেক জমি জায়গা সম্পত্তি আছে। বিমলের মৃত্যুর পর তিনি আমাকে বাড়িতে রেখেছেন। আমার শাশুড়ি বিমলের জন্মের সময় মারা গিয়েছিলেন। বিমল, তার বাবা শঙ্কর আর একজন কাজের লোক ছাড়া এই বাড়িতে আর কেউ থাকত না। এখন আমি, শঙ্কর আর কাজের লোক। আজ সকালে শঙ্কর আমাকে তার স্টাডি রুমে ডেকেছিলেন। আমি গিয়ে দেখি তিনি একটা দলিল মিলাচ্ছেন। বসো অপর্ণা, তিনি বললেন। আমি বসলাম তার সামনের চেয়ারে। তুমি আমার ছেলের স্ত্রী, তিনি বললেন। আমার একমাত্র ছেলের স্ত্রী। তোমাকে আমি কখনোই ছেড়ে যেতে দেব না। আমি আমার সমস্ত সম্পত্তির মালিক করে যাব তোমাকে গিয়ে। আমি মাথা নেড়ে বললাম, আমি কোথাও যাব না, বাবা। এটাই আমার ঘর ও আমি তাকে বাবা বলে ডাকতাম। শঙ্কর তখন উঠে এসে আমার পাশে বসলেন। অপর্ণা, আমার কথা মন দিয়ে শোনো। আমি একা, তুমিও একা। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চমকে উঠলাম। বাবা, আপনি কি বলছেন? আমি আপনার ছেলের স্ত্রী। শঙ্কর আমার হাত ধরলেন। আমি জানি অপর্ণা। কিন্তু বিমল আর নেই। তুমি এখন একা। একটি সুন্দরী যুবতী মহিলা। আমি চাই তুমি আমার স্ত্রী হও। বোমা নও, স্ত্রী। আমি তোমাকে খুব ভালোবাসি অপর্ণা গু। কিন্তু বাবা, এটা অসম্ভব। লোকে কি বলবে? লোকে যা খুশি বলুক। আমরা চলে যাব কলকাতায়। আমার সেখানে একটা বাড়ি আছে। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। কেউ আমাদের চিনবে না, সেখানে কেউ জানবে না আমরা শ্বশুর বোমা গু। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে আমার মনে হচ্ছিল এটা অন্যায়, আমি কিভাবে আমার স্বামীর বাবাকে বিয়ে করতে পারি। অন্যদিকে আমিও একা। এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? ফিরে যাব আসামে? কিন্তু সেখানে আমার কে আছে? বাবা মা নেই, ভাই নেই। আমার যাওয়ার কোথাও নেই। তাছাড়া শঙ্করের কথায় একটা জিনিস লক্ষ্য করলাম। তিনি বললেন কেউ জানবে না আমরা শ্বশুর বোমা, কি কেন তিনি এটা লুকাতে চান? কলকাতা এত বড় শহর, সেখানে কে জানে আমরা কে? আমি ভেবে দেখব, আমি বললাম আস্তে করে। শঙ্কর বললেন, ঠিক আছে, ভেবে দেখো। কিন্তু বেশি দিন নয়। আমি চাই আগামী সপ্তাহেই আমরা কলকাতা চলে যাই। আমি উঠে চলে এলাম। আমার হাত পা কাঁপছিল। আমি নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। আমার মাথার ভেতরে সব কিছু ঘুরপাক খাচ্ছিল। কি করব আমি? রাতে যখন শঙ্কর ঘুমিয়ে পড়লেন, আমি চুপি চুপি বাড়ির বাইরে গেলাম। আমার একটু বাতাসে দাঁড়াতে ইচ্ছে করছিল। বাড়ির পেছনে একটা বাগান আছে, সেই বাগানে গিয়ে বসলাম একটা বেঞ্চে। চাঁদের আলো সব কিছু অস্পষ্ট দেখাচ্ছিল। হঠাৎ আমি একটা শব্দ শুনলাম। কে যেন ফিসফিস করে কথা বলছে। আমি চমকে উঠলাম, কিন্তু দেখলাম কেউ নেই। আমি উঠে বাগান থেকে বের হয়ে বাড়ির দিকে এগোলাম। আবার শুনতে পেলাম। শব্দটা আসছিল একটা জানালা থেকে। শঙ্করের স্টাডিরুমের জানালা। আমি সাবধানে জানালার কাছে গেলাম। ভেতরে মৃদু আলো জ্বলছিল। শঙ্কর ফোনে কথা বলছিলেন। তার গলার স্বর শুনে আমার বুকের ভেতর কেঁপে উঠল। একেবারে অন্যরকম শোনাচ্ছিল তার গলা। শুনতে লাগলাম। হ্যাঁ, সব ঠিক আছে, তিনি বলছিলেন। মেয়েটা রাজি হবে, আমি নিশ্চিত। ওর যাওয়ার কোথাও নেই, কিছু করার নেই। আমার সাথেই যাবে। না, তুমি চিন্তা করো না। আমি বললাম না? আমার ছেলেও ঠিক এভাবেই মারা গেল। হ্যাঁ, ক্যাপসুলটা কাজ করল। ৫ মিনিটের মধ্যে শেষ। কেউ সন্দেহ করেনি। হ্যাঁ, দ্য পারফেক্ট হার্ট অ্যাটাক। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। হার্ট অ্যাটাক? ক্যাপসুল? শঙ্কর কি বিমলকে মেরেছে? আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, আমার পা আর আমাকে ধরে রাখতে পারছিল না। হ্যাঁ, আমি জানি, শঙ্কর আবার বলছিলেন। মেয়েটা সুন্দরী, আমি ওকে আমার সাথে রাখব কিছুদিন। তারপর? তারপর তুমি নিয়ে যেও। না, আমি জানি ও আসামের মেয়ে, কেউ ওকে খুঁজবে না। যাওয়ার সময় সব টাকা নিয়ে যাব। হ্যাঁ, আমার ছেলের জন্য আমার কোনো দুঃখ নেই, সে আমার টাকার ধারে কাছেই আসতে দিত না।
নিজে এক এক করে সব কিছু বানিয়েছে, আমার টাকায় হাত দিতে চায়নি। চিফ, কি বাজে ছেলে। আচ্ছা, আমি রাখি এখন, মেয়েটা ঘুমিয়ে পড়েছে বোধহয়। আমি হামাগুড়ি দিয়ে সরে এলাম জানালা থেকে। আমার গা দিয়ে ঘাম ঝরছিল। আমার বুক ধড়ফড় করছিল। শঙ্কর, আমার শ্বশুর, আমার স্বামীকে মেরেছেন। এবং এখন আমাকে কি করবেন? আমাকে নিয়ে যাবে কে? কোথায়? কেন? আমি ঘরে ফিরে এলাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। বিমল, আমার স্বামী তাহলে খুন হয়েছে? আমি কি করব এখন? পুলিশে যাব? কিন্তু শঙ্কর এত প্রভাবশালী, পুলিশ কি আমার কথা বিশ্বাস করবে? আমার কাছে কোনো প্রমাণ নেই, শুধু একটা কথোপকথন শুনেছি যার কোনো রেকর্ডিং নেই। সারা রাত আমি ঘুমাতে পারিনি। সকালে উঠে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি পালাব। কিন্তু কোথায় যাব? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। বাড়িতে কোনো টাকা পয়সাও নেই আমার কাছে। বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আমি চমকে উঠলাম। আমি বারান্দা থেকে দেখলাম একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। আমার বুক ধক করে উঠল। তারা কি আমাকে অ্যারেস্ট করতে এসেছে? কিন্তু কেন? আমি তো কিছু করিনি। কাজের লোক দরজা খুলে দিল। অফিসার বাড়ির ভেতরে ঢুকলেন। আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম। শঙ্কর ইতিমধ্যে নেমে এসেছিলেন। ইন্সপেক্টর দেবনাথ, অফিসার নিজের পরিচয় দিলেন। আমি মিস্টার শঙ্কর চক্রবর্তীর সাথে কথা বলতে চাই। আমি শঙ্কর, আমার শ্বশুর বললেন। কি ব্যাপার? আপনার ছেলে বিমল চক্রবর্তীর মৃত্যু সম্পর্কে কিছু প্রশ্ন ছিল। শঙ্করের মুখের রং বদলে গেল। আমি লক্ষ্য করলাম তার হাত কাঁপছে। বিমল? সে তো হার্ট অ্যাটাকে মারা গেছে 6 মাস আগে। আমরা জানি, ইন্সপেক্টর বললেন। কিন্তু আমরা একটা টিপ পেয়েছি। কেউ বলেছে যে এটা হার্ট অ্যাটাক ছিল না, এটা হত্যা। আমার হার্টবিট বেড়ে গেল। কে টিপ দিয়েছে? আমি নয়। তাহলে কে? শঙ্কর আমার দিকে তাকালেন, তার চোখে আগুন জ্বলছিল। এটা অসম্ভব, তিনি বললেন। ডাক্তার নিজে হার্ট অ্যাটাক কনফার্ম করেছিলেন। হ্যাঁ, ডাঃ মিত্র, তাই না? ইন্সপেক্টর বললেন তার নোটবুক দেখে। আমরা তার সাথে কথা বলেছি। তার মনে আছে অবশ্যই। তবে আমরা চাইছি বিমলের দেহ এক্সহিউম করে পোস্টমর্টেম করাতে। শঙ্কর ঘামতে শুরু করলেন। কিন্তু কেন? কে বলেছে এটা হত্যা? আমরা সেটা প্রকাশ করতে পারব না, ইন্সপেক্টর বললেন। তবে আমরা আপনার অনুমতি চাইছি দেহ এক্সহিউম করার জন্য। তবে আমাদের কোর্ট অর্ডারও আছে, যদি আপনি রাজি না হন। শঙ্কর থতমত খেয়ে গেলেন। তারপর বললেন, ঠিক আছে। আমি কি করতে পারি বলুন। ইন্সপেক্টর কিছু কাগজপত্র তাকে দিলেন। শঙ্কর সেগুলোতে সই করলেন। তারপর ইন্সপেক্টর আমার দিকে তাকালেন। আপনি মিসেস অপর্ণা? তিনি জিজ্ঞাসা করলেন। আমি মাথা নাড়লাম। আপনার সাথেও আমি কথা বলতে চাই, তিনি বললেন। আপনি কি আমার সাথে থানায় আসবেন? আমি শঙ্করের দিকে তাকালাম। তার চোখে আমি ভয় দেখতে পেলাম। আমি জানি তিনি ভাবছেন আমি কি শুনেছি কাল রাতে, আমি কি জানি। অবশ্যই, আমি বললাম। অপর্ণা, শঙ্কর বললেন, তুমি কি করছ? তোমার কি থানায় যাওয়ার দরকার আছে? আমি মিস্টার বিমলের স্ত্রী, আমি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললাম। আমার স্বামীর মৃত্যু সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আমি অবশ্যই সাহায্য করতে চাই। শঙ্কর কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু থেমে গেলেন। আমি দেখলাম তার চোখে রাগ এবং হতাশা। আমি ইন্সপেক্টরের সাথে থানায় গেলাম। থানায় পৌঁছে তিনি আমাকে তার অফিসে নিয়ে গেলেন। সেখানে আরও একজন অফিসার বসেছিলেন। ইন্সপেক্টর আমাকে বসতে বললেন। মিসেস অপর্ণা, তিনি বললেন, আমরা একটা টিপ পেয়েছি যে আপনার স্বামীকে হত্যা করা হয়েছে। এটা কি সত্য? আমি থতমত খেয়ে গেলাম। আমি জানি না। কাল রাতে আমি কিছু শুনেছি। কি শুনেছেন? দ্বিতীয় অফিসার জিজ্ঞাসা করলেন। আমি যা শুনেছিলাম সব বললাম। শঙ্করের ফোন কল, ক্যাপসুলের কথা, তার কথোপকথন, আমাকে নিয়ে যাওয়ার কথা। ইন্সপেক্টর ধীরে ধীরে মাথা নাড়লেন। আমরা জানতাম। আপনারা জানতেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। কিন্তু কি করে? মিস্টার বিমলের একজন বন্ধু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, ইন্সপেক্টর বললেন। তিনি বলেছিলেন যে বিমল তাকে বলেছিলেন যে তার বাবা তাকে মারতে চান। কিন্তু কেন? টাকার জন্য, দ্বিতীয় অফিসার বললেন।
আমরা জানতে পেরেছি যে শঙ্কর চক্রবর্তী প্রচুর কর্জে ডুবে আছেন। তার বিজনেস ভালো যাচ্ছে না। বিমল অন্যদিকে খুব সফল ছিলেন। আপনি নিজেই বললেন বিমল তার বাবার টাকায় হাত দিতেন না, নিজে সব কিছু করেছিলেন গু। তাছাড়া ইন্সপেক্টর বললেন বিমলের একটা বড় লাইফ ইন্স্যুরেন্স পলিসি ছিল, 1 কোটি টাকা। তার মৃত্যুর পর সেই টাকা শঙ্কর পেয়েছেন গু। আমার মাথা ঘুরে গেল। কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কথা শঙ্কর বলছিলেন কেন? ইন্সপেক্টর গম্ভীর হয়ে গেলেন। আমরা সেটা নিয়ে চিন্তিত। আমরা সন্দেহ করছি যে শঙ্কর আপনাকে ট্রাফিকিংয়ের জন্য বিক্রি করে দেওয়ার কথা ভাবছিলেন গু। আমি শক খেয়ে গেলাম। ট্রাফিকিং? হ্যাঁ, ইন্সপেক্টর বললেন। আমরা শঙ্করের ফোন রেকর্ডস চেক করেছি। তিনি নিয়মিত যোগাযোগ রাখেন এমন একটি সংগঠনের সাথে যা মেয়েদের পাচার করে। কি? আমি কাঁদতে শুরু করলাম। আমি কিভাবে এমন বিপদে পড়েছি? আমি কি করেছি? চিন্তা করবেন না, ইন্সপেক্টর বললেন আমার হাত ধরে। আমরা আপনাকে সাহায্য করব। আমরা শঙ্করকে অ্যারেস্ট করব। বিমলের দেহ এক্সহিউম করে পোস্টমর্টেম করা হবে। আমরা বিষ পাব, আমি নিশ্চিত। আমরা সে সময়েই শঙ্করকে অ্যারেস্ট করব। আর আপনি আমাদের প্রোটেকশনে থাকবেন, ইন্সপেক্টর বললেন। আমরা আপনাকে একটি সেফ হাউসে রাখব কিছুদিন। কিন্তু আমাদের আপনার সাহায্য দরকার। আপনাকে টেস্টিমনি দিতে হবে শঙ্করের বিরুদ্ধে গিয়ে। আমি মাথা নাড়লাম। আমি সাহায্য করব। আমি চাই বিমলের হত্যাকারী শাস্তি পাক। ইন্সপেক্টর হাসলেন। ধন্যবাদ। আমি আপনাকে নিয়ে আমাদের এক মহিলা অফিসারের কাছে যাচ্ছি। তিনি আপনাকে সেফ হাউসে নিয়ে যাবেন। আমি ইন্সপেক্টরের সাথে বাইরে এলাম। তিনি আমাকে একজন মহিলা অফিসারের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমরা পুলিশের গাড়িতে চড়ে রওনা দিলাম। গাড়িতে বসে আমি ভাবছিলাম এইসব কিভাবে হল। আমি শুধু একটি সাধারণ মেয়ে, আসাম থেকে এসেছি বিয়ে করে। আমি কিভাবে জড়িয়ে পড়লাম এত বড় একটা ষড়যন্ত্রে? আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এত ভয়ঙ্কর সব কিছু। মহিলা অফিসার আমার হাত ধরে বললেন, চিন্তা করবেন না, আমরা আছি। আপনি নিরাপদে থাকবেন। আমি হাসবার চেষ্টা করলাম, কিন্তু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি কি করব এরপর? কোথায় যাব? আমার জীবন কেমন হবে? গাড়ি একটা ছোট বাড়ির সামনে থামল। আমরা নেমে গেলাম। মহিলা অফিসার আমাকে বাড়িতে নিয়ে গেলেন। সেখানে আরও একজন মহিলা অফিসার ছিলেন। এটা আমাদের সেফ হাউস, তিনি বললেন। এখানে আপনি নিরাপদে থাকবেন। আপনার যা দরকার সব কিছু আমরা এখানে এনে দেব। আমি ঘরটা দেখছিলাম। ছোট, পরিষ্কার, সাদামাটা। আমি এখানে কতদিন থাকব? ইন্সপেক্টর এখনই শঙ্করকে অ্যারেস্ট করতে গেছেন, মহিলা অফিসার বললেন। আমি